সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাদের বোনের চ্যানেলে। কেমন আছেন আপনারা? আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমি আপনাদের বোন আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কোন বিষয় নিয়ে কথা বলব আজকে। সেটা হলো যে এনসিপির বসন্তকাল আর আমার মনে হয় জামাত ইসলামের সর্বনাশ। একটা কথা আছে না? যে কারো সর্বনাশ, কারো হলো পৌষ মাস। সেরকম একটা কথা। সেরকমেরই বলি। সেটা কেন বলি? একটু ১ম থেকে শেষ পর্যন্ত দেখবেন। মনটা ভালো আছি মানসিকভাবে একটু অতটা ভালো লাগে না। কারণ মন থেকে তো মনে সবাই একটা দলকে সাপোর্ট করতে পারে, তাই না? সেটা তো দোষের কিছু না, তাই না ভাইয়ারা, আপুরা? তো আমিও তো কোনো দলকে সাপোর্ট করতে পারি আমার মনে, তাই না? হয়তো আমি প্রকাশ নাই করি, কিন্তু ভালো তো বাসতে পারি। তো যখন দেখি যে সেই দলটা কেমন যেন একটু আগুছানো হয়ে যাচ্ছে, কেমন যেন এত চেষ্টা করি, এত পরিশ্রম করি কিন্তু তারা যেন কেমন গাছাড়া, হ্যাঁ? কেমন যেন হয়ে যাচ্ছে তখন একটু ভালো লাগে না, হ্যাঁ? আপনারা নিশ্চয়ই তো বুঝতে পারবেন কথাগুলো সম্পূর্ণ যখন শুনবেন আমি ভিডিও সহকারে দিব আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ। আপনারা যারা নতুন জয়েন হয়েছেন এই এখন মাত্র যারা কখনো আমার ভিডিও দেখেন নাই তাদেরকে আমি অনেক স্বাগত জানাই এবং আপনারা প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখবেন অনেক কিছু বুঝতে পারবেন আপনারা এবং জানতে পারবেন আমার সম্বন্ধে। সত্য প্রচার করি আপনার এই বোন। তো যাই হোক, এখন দেখেন আমি বলব যে কেন বললাম এই কথাটা যে এখানে অ্যা এনসিপির পৌষ মাস, জামাতের সর্বনাশ। পৌষ মাসটা বসন্তকালটা কেন বলতেছি দেখেন, এই জামাতের উপরে ভর করে কিন্তু এনসিপি দাঁড়িয়ে যাচ্ছে। দাঁড়িয়ে যাবে এটা আমি চাই দাঁড়িয়ে যাক। কিন্তু এই যে বলব কেন দাঁড়িয়ে যাচ্ছে তারা। এখন দেখেন দাঁড়িয়ে গিয়ে এদের সাথে যে যারা বেইমানি করবে না, এদের সাথে প্রতারণা করবে না, এর কি কোনো গ্যারান্টি আছে বলেন? কোনো গ্যারান্টি নেই। রাজনীতি খুব খারাপ একটা জিনিস। খুব খারাপ জায়গা এটা। একটা চেয়ারের জন্য, ক্ষমতার জন্য অনেক কিছু করতে পারে। সব জায়গায় মনে করেন আপনার নীতি নৈতিকতা দিয়ে টিকে থাকতে পারবেন না আপনি। এই রাজনীতি জিনিসটা এতটাই খারাপ। সেটাই যদি না হতো তাহলে দেখেন ভিপি নূর, বিকাশ নূর যে সে কখনো তার দলকে বিসর্জন দিয়ে দিত না। মাত্র ২ জন ব্যক্তির জন্য। সে আর রাশেদ খান। রাশেদ খান তো হতেই পারল না, সে মন্ত্রী হয়ে গেল। দল কিন্তু শেষ। আপনারা মনে রাখবেন এরপর যদি সে বিএনপিতে নিশ্চয়ই এরপর ক্ষমতা চেঞ্জ হবে, এটা হবে, সেটা হবে, তাকে ছিটকে যাবে। এই দলের কোনো চিহ্ন থাকবে না। এটাই রাজনীতি। ঠিক আছে? তো লোভ। এখন এই যে তারা গুছিয়ে নিল, তাদের কাঁধের উপরে ভর করে, তাদের ভিতরে ঢুকে ভালোই আমি বলব তারা অনেক ট্যালেন্ট। অনেক বুদ্ধিমান তারা এনসিপি। আপনারা হয়তো অনেকেই বলেন কিন্তু বেশি আপনারা যারা মনে করেন বড় যারা সাংবাদিক আছে, যারা এগুলো নিয়ে যারা মনে করেন আম অনেকটাই বেশি বোঝে আমি তাদের কথা বলি দেখেন তারাও কিন্তু বলে যে আজকের যদি মনে করেন এনসিপি জামাতের সাথে না আসতো ইলেকশনে, জোট না করত, তাহলে কিন্তু তারা ২ টা কি ১ টা আসনের বেশি তারা পেত না। কখনোই পেত না। কিন্তু যাওয়ার পরে তাদের মুখেরই অনেকের মুখের ভুলগুলো শুনছেন, ভুল কিন্তু পাল্টিয়ে ফেলছে। আমি সেইজন্য বলতেছি। আপনারা বুঝতে পারছেন আমি কেন বলতেছি কথাটা? এখন দেখেন বর্তমানে তারা কিন্তু তাদের দলটাকে ভালোভাবে তারা গুছিয়ে নিচ্ছে। এদের কাঁধের উপর হাত দিয়ে, এই জামাতের উপরে। এদেরকে চিনতো কজন আপনারাই বলেন। চিনতো না বেশি মানুষে কিন্তু। তারা পরিচিত হচ্ছে জামাতকে দিয়ে। এখন জামায়াতের ভুলগুলা কোথায় আমি সেটা বলতেছি। তারা এই ভুলের জন্যই পস্তাবে। এই ভুলের জন্যই। এখানে তাদের যে শিবিরের যে সাবেক নেতারা ছিল, মেক্সিমাম নেতারা কিন্তু এখন এনসিপিতে তাদের টানতেছে। তাদের এখানে যোগ দিতেছে। আপনারা একটু খোঁজ নিয়ে দেখবেন। মেক্সিমাম সাবেক শিবিরের নেতাদেরকে এরা নিচ্ছে। আর এরা আঙ্গুল চুষছে বসে জামায়াত ইসলাম। গেল সেটা। তারপরে দেখেন এদের মিডিয়া সেল নাই বলতে গেলেই চলে জামায়াত ইসলামের। এত বড় একটা দল, এদের মিডিয়া সেল নাই বললেই চলে। সেই তুলনায়। এটা তাদের ভুল না? আপনি একটু বলবেন কমেন্টস আপনার এই আপনার আপুর কথাগুলো। কলিজার ভিতরটা না কেমন যেন ক্ষত-বিক্ষত হয়ে যাচ্ছে এই জিনিসগুলো নিয়ে। কত আর আমরা কথা বলব বলেন? আমরা কি এদের টাকা খাচ্ছি? না এদের পয়সা খাচ্ছি? আমাদের টাকা পড়ছে কি বলেন? তারা তৈরি করতেছে না। গেল সেটা। তৃণমূলের কথা বলেন আপনি। তৃণমূলে জামায়াতের খুঁটি নড়বড়ে। এটা অস্বীকার করার কিছু নেই। এরকমের নড়বড়ে। সেখানে এনসিপিও এদের চেয়ে ভালো আছে। আমি প্রমাণ দিব। আমি বরিশালে গেলে আমি আপনাদেরকে প্রমাণ দিব। মাঠে গিয়ে প্রমাণ দিব। যে সেখানে এনসিপি জামায়াতের চেয়ে শক্ত জায়গায় আছে। তৃণমূলের কথা বলতেছি কিন্তু আমি। আমি তাদের এমনি দলের কথা বলি নাই। ঠিক আছে? তৃণমূলে দরকার আছে তো আপনার। এদের লোক নাই বললেই চলে।
সব জায়গায় দিতে হবে তো ভাই। এখন আপনার এক জেলায় হয়তো আছে। আপনার হয়তো আপনি বলতে পারবেন না, আমার এখানে আছে। ভাই আপনার এখানে থাকলে তো আর হবে না বোন, আপনার এখানে থাকলে হবে না। সব জায়গার একটু খোঁজ নিয়ে দেখেন। আমি তো সব জায়গায় খোঁজ নেই। সব জায়গায় খোঁজ নিতে হবে আপনাদেরকে। তাদের সেখানে কিন্তু একদম নড়বড়ে অবস্থা। এটা উনাদেরকে জরুরিভাবে এই জিনিসগুলোর দিকে উনাদের নজর দিতে হবে। তৃণমূলের দিকে। দেখেন, তারপরে গেল, এখন আসি, আলহামদুলিল্লাহ তারা অনেক ভালোভাবে দলটাকে গুছিয়ে নিচ্ছে। এনসিপির কথা আমি বলব। শোনেন, বেশি দিন বাকি নেই, বেশি দিন বাকি লাগবে না। ইনশাআল্লাহ দেখবেন এই এনসিপি সরকার গঠন করবে। আমি বলে দিলাম বেশি দিন লাগবে না এটা। বেশি দিন লাগবে না। বেশি বছরও লাগবে না। হুম? তারপরে দেখেন, এখন তো আপনারা জানেন সবাই যে সংরক্ষিত আসন বন্টন হয়ে গেছে, ভাগাভাগি হয়ে গেছে। সেখানে আসন অনুযায়ী ১৩ টা সিট পেয়েছে জামাত ইসলাম। ১১ দল দ্বারা এটা পেয়েছে। আপনারা তো নিশ্চয়ই শুনছেন এটা। সেখান থেকে একটি আসন কিন্তু এনসিপি পাইছে। তাদের আসন অনুযায়ী একটা পাইছে তারা। সেখানে তারা সেই একটিতে তারা দিছে কাকে? মনিরা শারমিনকে দিছে। আমি যতটুকু জানছি মনিরা শারমিনকে তারা সেটা দিয়ে দিছে। সে ভালো। অনেক কথা বলতে পারে। যোগ্য প্রার্থীকে তারা দিছে ওখানে। যোগ্য লোককে দিছে। আমি 100% সাপোর্ট করি এটাকে। উনাদের থাকে নিজস্ব হচ্ছে ১২ টা। সেই ১২ টা থেকে উনরা দেখেন ওই যে বললাম না মহানুভূতিটা দেখেন। এটাই যেন কাল না হয়ে যায়। আমি দোয়া করি যেন এটা কাল না হয়, এটা যেন ভালো হয়। সেখান থেকে দেখেন উনরা আপনারা তো চিনছেন ডক্টর মাহমুদা মিতুকে এই জামায়াত থেকে একটি আসন দিয়ে দিছে, তাকে দিছে। এটা কিন্তু একদম তারা মনে করেন কি বলবো? আমি অনেক মহত্বতাই বলবো এটা। ভালোই বলবো। তাদের কথা রাখছে, কমিটমেন্ট রাখছে তারা। তো এজন্য আমি ভালোই বলবো এই বিষয়টা। এই যে দিয়ে দিল দেখেন। এই কথাগুলো আপনারা একটু মেমোরিতে রাখবেন। এই দয়া, এই যে সহানুভূতিটা, এটা তারা মনে রাখে কিনা সেটা দেখবেন। অবশ্যই ডাক্তার মাহমুদা মিতু অনেক ভালো। আমাদের বরিশালের মেয়ে। আমি মন থেকে অনেক খুশি হয়েছি আপুর জন্য। হ্যাঁ? আমাদের বরিশালের মেয়ে। তো উনি কিন্তু বরাবরই একটু আ এভাবেই কথা বলে। উনি অবশ্যই ভালো এবং জামাতের পক্ষে আগেও কথা বলছি উনি। তো উনাকে দিছে। যাই হোক। এখন দেখেন এখানে অনেকেই বলতেছে কতগুলা আছে না? ওই যে অশিক্ষিত মূর্খ কতগুলো আছে না আমাদের বিড়াল ছানা থাকে তো, হ্যাঁ? তো বিড়াল ছানাগুলাই বলতেছে কি যে, "এটা তো জামাতের প্রোডাক্ট।" আচ্ছা জামাতের প্রোডাক্ট হইলে, জামাতের কোনো নেতাকর্মী হইলে তারা ওই মাথায় কাপড় না দিয়ে হেজাব না পরে জীবনেও করতে পারবে না। জীবনে তো দল করতে পারবে না। এত সহজ মনে করিয়েন না। এটা না। এরা ওরকম কথা দিচ্ছিল। এটা কথা দিচ্ছিল ইলেকশনের আগে ভাগ বন্টনের আগে ওরকম কথা দিচ্ছিল যে ঠিক আছে একে দিবে বা এরকম কিছু করবে, এরকম হইতে পারলে একে দিবে। এ কিন্তু তখন সরে গেছিল। আপনাদের বুঝতে হবে জিনিসগুলো। অনেক কিছু জানেন না, বিড়ালের মতন মেও, মেও করলে তো আর হবে না। সবসময় আপনারা বলেন এ তো যোগ্য না, এরে তো জামাতের প্রোডাক্ট, এ গুপ্ত শিবির, এইজন্য এরে দিছে। তার চেয়ে সামান্তা শারমিনকে দেওয়া উচিত ছিল। সামান্তা শারমিনকে দেবে কেন? এই মহিলার কেন দেবে? এই মহিলার মুখের ভাষা খারাপ। এই মহিলা ২৪ ঘন্টা জামাত শিবিরের গালাগালি করে। এই মহিলা। এই মহিলা হচ্ছে দুনিয়ার খারাপ একজন অসভ্য মহিলা। তার মুখের ভাষা খারাপ। হিজাব পরলে কি ভদ্র? আপনারা তার ভিডিওগুলো দেখবেন। আমার চ্যানেলেও দেওয়া আছে। প্রমাণ সহ দেওয়া আছে। কেন তাকে জামাত ইসলাম দিবে? সে জামাত ইসলাম সবসময় গালাগালি করে। সবসময় জামাত ইসলামের গালাগালি করে সে। তাহলে কেন দেবে জামাত ইসলাম? কেন তাকে দিল না? সামান্তা শারমিন তার চেয়ে অনেক ভালো ছিল। এই বিড়ালের বাচ্চাগুলো এটা বলে। যাই হোক। এখন দেখেন এইভাবে করে এনসিপি কিন্তু বুদ্ধি করে এখানে আমি যেটা শুনছি যে আ জুলাইয়ের নেতৃত্ব দেওয়া যে সালাউদ্দিন আ মহিউদ্দিন রনি সাহেব, উনাকে কিন্তু তার দলে নিছে, তার দলে গেছে এবং কনটেন্ট ক্রিয়েটর যে আছে কাফি উনার নাম, হ্যাঁ? উনাকে নিছে। এরা কিন্তু ভালো মানুষ। আমি খারাপ বলব না এদেরকে নিচ্ছে। এই যে লোকগুলো তাদের দলটা দেখেন অনেক শক্ত করতেছে কিন্তু। তারা যে কয়জনই যাক, সংসদে যে গেছে, ঠিক আছে? চিন্তা করতে পারেন তাদের যে পাওয়ারফুল কথাবার্তা আপনাদের নিশ্চয়ই ভালো লাগছে আমার মনে হয় ভালো লাগে। আমার ভালো লাগে। আমি সেটা বলি। আমি তাদের কখনই বিরোধিতা করব না। আপনাদেরকে আমি একটা কথা বলি, যদি জামায়াত এবং এনসিপি ধরেন এক্সাম্পল জামায়াত গেল সরকারি দলে এবং এনসিপি গেল বিরোধী দলে। আমি আপনাদেরকে কথা দিলাম আমি এনসিপির পক্ষ নেব। এবং যদি জামায়াত ইসলাম যদি বিরোধী দলে যায়, আর যদি এনসিপি সরকারি দলে যায়, যদি এনসিপি ভালো কাজ করে, তাহলে আমি এনসিপির পক্ষ নেব। কথা বলব। আর যদি তারা একটু ত্রুটিও করে কোন রকমের, বেশিও না, তাহলে কিন্তু আমি অবশ্যই জামাত ইসলামের পক্ষ নেব। হুম? আমি সেরকম মানুষ। আমি ভালো দিকটাকে তুলে ধরব। সে যে দলেরই হোক। তো যাই হোক তাদেরকে নিচ্ছে। এখন দেখেন আপনারা দেখছেন বর্তমানে যে ওই যে বলছেন I have a plan, এই প্ল্যানের কিন্তু একটা অংশ এটা।
আমি অবাক হয়ে গেছি। আমি ভিডিওটা আপনাদেরকে দিব। আগে ভিডিওটা দেই, তারপর আপনাদের কাছে এই বিষয় নিয়ে কথা বলি। শোনেন আপনারা। ৫২ বছর ধরে আওয়ামী লীগের সেবা করে আসছি, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে আসছি। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সুবর্ণা ঠাকুর। এতে ক্ষোভে ফুঁসছেন বিএনপির ত্যাগী নেতাকর্মীরা। প্রধানমন্ত্রীর যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে গণতন্ত্র সুন্দরভাবে চর্চার জন্য আমি এই সংসদে প্রার্থী হয়েছি এবং তার হাতকে এই স্বপ্ন বাস্তবায়নের জন্য সুন্দরভাবে সম্প্রসারিত করে তার পাশে চলতে চাই এবং নারী উন্নয়নের জন্য কাজ করতে চাই, যার জন্য আমি এই ফর্ম দিয়েছি এবং জমা দিয়েছি। ধন্যবাদ। আচ্ছা, আপনারা দেখেন, এটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার। তারপর আমি কেন এ কথা নিয়ে কথা বলবো সেটা বলবো। দেখেন, সেই আওয়ামী লীগের প্রমাণিত, দেখছেন, সেই সুবর্ণা ঠাকুরকে তারা মনোনয়ন দিল। এখানে কি বিএনপির কোনো মনে করেন ত্যাগী নেত্রীরা নাই? মহিলারা কেউ ছিল না? অনেক ক্ষোভ ঝাড়তেছে। আমাদেরকে অনেকে কথা বলতেছি তো আমরা, আমাদের এলাকায় কি বিএনপি নেত্রীরা নাই? হাজার, হাজার আছে। সবার সাথে কথা হয়। তাদের কষ্ট, দুঃখগুলো, ক্ষোভগুলো ঝাড়তেছে। অথচ ওই যে I have a plan, এই প্ল্যানের একটা অংশ। চিন্তা করতে পারেন, ওনাকে নিতে পারে তারা? নিয়ে নিছে। আচ্ছা, এখন আমি বলবো, আর যাদেরকে বলে না, এই যাদেরকে বলে যে রাজাকার, আওয়ামী লীগ, তারপরে এরা হলো দেশদ্রোহী, এরা স্বাধীনতা বিরোধী, হ্যাঁ, এরা ৭১-এর দালাল, যাদেরকে বলে না, তারাই শহীদের মাকে, একজন শহীদ, শিশু শহীদের মাকে সেই সংসদে নিতেছে এই জামায়াত ইসলাম। আলহামদুলিল্লাহ বলি, আমি দোয়া করি এই জন্য। একজন শহীদ এরাই দিল, এই জুলাই যোদ্ধাদেরকে এরাই তো সম্মানিত করলো, এরাই তো সম্মানিত করলো। এই একজন মহিলাকে সে, দেখেন, তারা সংসদে নিল। আপনারা সেই ভিডিওটারও একটু করে একটু দেখেন। আচ্ছা, আপনারা তো দেখলেন যে ওনরা কাকে মনোনয়ন দিল সংসদে নেওয়ার জন্য। এদের কি বলা হয়? রাজাকার, স্বাধীনতা বিরোধী, যুদ্ধ অপরাধী। রাজাকার ছাড়া তো কথাই বলে না। গতকালকের মাননীয় প্রধানমন্ত্রী একটা সমাবেশে উনি বলছে, আমি এটার বিরোধিতা করলাম, যে উনি বলছে, ভিডিওটা আপনারা নিশ্চয়ই দেখছেন, সোশ্যাল মিডিয়া আছে, যে একটি দল, একটি পারিবারিক বিয়ে হয়েছে ওই হুজুর, ওই যে আলেমের মেয়েকে নিয়ে, সেটা নাকি পারিবারিক বিয়ে হয়েছে, সেটাকে একটা দলকে জড়ানোর জন্য মিথ্যা প্রচার করতেছে। উনার এসব সামান্য বিষয়গুলো নিয়ে আমি মনে করি কথা না বলাই উচিত। একজন মাননীয় আমি বলবো প্রধানমন্ত্রীকে একটা কথা, উনি সব বিষয়ে কথা না বললে আমার মনে হয় ভালো। এইসব জিনিসগুলো খুবই সেনসিটিভ বিষয়। উনি কিন্তু জানেন এটা কতটুকু সত্য, কতটুকু মিথ্যা। হয়তো উনার দলের কিছু লোক, আরে এর চেয়ে বহু জঘন্য কাজও আপনার দলের লোকেরা করে। এটা আপনি অস্বীকার করতে পারবেন না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি অস্বীকার করতে পারবেন না। এখন আপনি এই ছোট জিনিসে হাত দিচ্ছেন কেন? এখানে তো আপনি নিজে আরো আরো যেটুকু মানুষ জানে সেটা আরো জানে। কালারফুল হচ্ছেন। কেন? দেখেন, সংসদে বসে যখন স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলে তেলের কোনো অভাব নাই, আমাদের তেলের কোনো ঘাটতি নাই, তখন কিন্তু বিরোধী দলের নেতা উঠে সাথে, সাথে কিন্তু সে বলছে যে, "এটা নিশ্চয়ই আপনারা ভিডিও দেখছেন। না হয় আমি দিয়ে দেব হানি, ইনশাআল্লাহ আপনারা দেখবেন।" এবং আমাদের দেশে জ্বালানি তেল এবং গ্যাসের কোনো সংকট নেই, সেটা আমরা পরিসংখ্যান দিয়ে আমরা দেখিয়েছি, মাননীয় মন্ত্রী দেখিয়েছেন। জি, মাননীয় বিরোধী দলীয় নেতা। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। আসলে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী খুব সুন্দর করেই বলেছেন কোনো সংকট নাই। এটা আসলে সংসদের ভিতরে নাই, বাইরে। সংকটটা আমাদের সংসদের বাইরে। তেলের ঘাটতি সংসদে নাই। সংসদে তো তেলের অভাব নাই। শুধু তেলের ঘাটতি বাইরে। তখন উনি নিজেও হাততালি দিছে, ভুলে দিছে নাকি দিছে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানে। কথা বুঝছেন? কারণ তো সংসদ তো এখন সংসদ অধিবেশন। এখন ওটা হচ্ছে কবিতা পাঠের, আগে ছিল গান, এখন হচ্ছে কবিতার জন্য। এখন হচ্ছে হুদাই মিথ্যা কথা। চোর ঢুকছে তো, এটা আপনারা জানেন। সংসদে চোর ঢুকছে আপনারা জানেন। সবকিছু ক্যামেরা কিনতে যাইয়া যা কিনছে, ব্যাগ কিনছে, সব তো শুনছেন। আমি গত ভিডিওতে আমি দিছি, প্রমাণ সহ দিছি, আপনারা তো দেখছেন সেগুলো। তো দেখেন, আজকের জামায়াত ইসলাম কি পারত না? তারা
এই যে এই যে এই যে পারিবারিক তান্ত্রিক যে পারিবারিক তন্ত্র যে তৈরি করা, হ্যাঁ? যে রাজতন্ত্র তৈরি করা যে পরিবার থেকেই গঠন হবে সরকার। এটা কি জামায়াত ইসলাম এই যে তার যে আরো এই যে ১২ জন আপনারা একটা জিনিস দেখান তো তারা পরিবারের কাকে ঢুকাইছে একটু দেখান তো যে হয়ে গেছে তার বাইরে। এখানে যে আমাদের জামায়াতের যে আমির সাহেবের যে স্ত্রী উনি কিন্তু এমপি ছিল। উনি কি যোগ্যতা সম্পন্ন না? উনাকে দিতে পারত না? উনার মেয়ে দিতে পারত না? উনার মেয়ের জামাইকে দিতে পারত না? আরো যারা আছে আমি সবার কথাই বললাম ওখানে। আপনারা দেখান তো যে একই ফ্যামিলির ২ জন কোথাও আছে কিনা? আপনারা আমাকে তাহলে কমেন্টসে জানাবেন। প্লিজ দয়া করে। আপনারা কমেন্টসে আমাকে জানাবেন। আছে কিনা এটা? এটা তারা কখনো করবে না। আমি কেন ভালোবাসি এদেরকে আমি পছন্দ করি কেন শোনেন? এসব জিনিসগুলো আমার ভালো লাগে। আমার কথা যোগ্য প্রার্থীকে দেবে। সে আমি হইছি, আমার ছেলে হবে, তার মেয়ে হবে, তার বাচ্চা হবে। এটা তো কোনো কথা হতে পারে না। এটা তো কোনো হইতেই পারে না কোনো কিছু। দেখতেছেন রাশেদ প্রধান একটা কথা বলছে, আমি তার বিরোধিতা করছি। হ্যাঁ? কুলাঙ্গার সন্তান বলছে মাননীয় প্রধানমন্ত্রীকে। এটা বলা ঠিক হয়নি। উনি সেজন্য সরি বলছে কিন্তু। আচ্ছা আপনারা যারা প্রগতিশীল যারা আছেন, যারা পাগল হয়ে একদম রাস্তায় নেমে গেছিলেন, এটা কেন করছে? ভাঙচুর করা হয়েছে, তাকে অবরুদ্ধ করে এত কিছু করছেন। তা আপনারা কি মারা যাবেন না কখনো? আপনারা বিবির কাছে প্রশ্ন করছেন কখনো? এই যে সোশ্যাল মিডিয়ায় ঢুকতে পারি না, জামায়াতের আমিরের কোলে উঠাইয়া দেয় মিতুরে, জামায়াতের আমিরের চুমা দেওয়াই দেয়। এই যে ঝুমা নামে একটা মেয়েকে, হ্যাঁ? এই যে ইনকিলাব মঞ্চের তাকে, আচ্ছা তারপরে তাকে সাদা শকুন বানাই দেয়। একটা মানুষের চেহারাকে এই যে বিকৃত করে আপনারা শকুনের সাথে তুলনা করে দেন। আল্লাহ আপনাদেরকে কোনো হেদায়েত দিবে না কখনো? কি হবে ভাই? আরে ভাই শুনেন, এমপির ছেলে তো এমপি হবে, মন্ত্রীর ছেলে মন্ত্রী হবে, প্রধানমন্ত্রীর মেয়ে প্রধানমন্ত্রী হবে। ভাই আপনি কি হবেন কচু? এই যে আপনি এগুলো করতেছেন, আপনি কি পারেন? কাউকে এটা আমি জামায়াতকেও বলব, সবাইকে বলব। সবাইরে বলি এই কথাটা। আপনি কি পারেন? আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলছে? কারো চেহারা বিকৃতি করাবার জন্য বলছে? আপনি পারবেন এটা করতে? এই যে মিথ্যাচার উনি একজন মানুষ, একজন ভদ্রলোক, একজন জামায়াতের আমির সাহেবের কোলে একজন মহিলাকে উঠায় দিলেন। তাকে চুমা দেওয়াই দিচ্ছেন। আমি মিথ্যা বলতেছি ভাইয়েরা আপুরা আপনারাই বলেন। ছবিগুলো কি অনলাইনে নাই বলেন? ঝুমাকে চুমা দিতেছে। আহারে দুঃখ করো না, তোমাকে নিতে পারতেছি না। এগুলো নিতে পারি না। এগুলো একটু বন্ধ করেন। দয়া করে একটু বন্ধ করেন এগুলো আপনারা। এগুলো বন্ধ করেন। একটু মৃত্যুর ভয়টা করেন। দয়া করে একটু মৃত্যুর ভয়টা করেন। আর কিচ্ছু করার দরকার নেই। কাউকে দরকার নেই আপনার। আপনার বিএনপিকে দরকার নেই, আওয়ামী লীগ দরকার নেই, জামায়াত ইসলামের দরকার নেই, ভয় পাওয়ার দরকার নেই। একটু আল্লাহকে ভয় পারেন। দয়া করে যারা হিন্দু ভাই যারা আছেন, আপনারাও তো একটা ভগবান মানেন কাউকে না কাউকে। মানেন না? সৃষ্টিকর্তা মানেন কাউকে না কাউকে। তাকে একটু ভয় পান না হয়। কেন এগুলো করেন? আপনাদের বিবি কি পচে গেছে একদম? বিবিকে কি পচন লাগছে? আল্লাহ কি আপনাদের বিবিকে পোকা ধরায় দিছে? আমরা তো জীবনেও পারব না এই কথাগুলো বলতে। কখনোই পারব না আমরা এই কথাগুলো বলতে। এরকম কাউকে একটা কার্টুন তৈরি করতে, একটা বাজে কথা বলতে। আমরা কখনোই পারব না। কোনদিনও পারব না। এর ভিতরে দেখলাম জনাব তারেক রহমান সাহেবকে নিয়েও এরকম একটা কার্টুন তৈরি করছে। আমি বিরোধিতা করি, তীব্র প্রতিবাদ করি। কেন করবে? কিন্তু তাকে তো একটু কম, হাজারে ১ জন ২ জন। কিন্তু যে জামায়াতের নিয়া আহারে মাবুদ! একটা মানুষকে এত্তভাবে বেইজ্জতি করা যায়। একটু চোখটা বন্ধ করে দেখেন, যদি ওই চোখটার জীবনে আপনার না খোলে কখনো ভাইয়েরা আপুরা, কি করবেন? কি জবাব দেবেন আল্লাহর কাছে আপনি বলেন? আপনি সমালোচনা করেন, আপনি গঠনমূলক কথা বলেন। সেটা তো পারেন না। আল্লাহ তো সেই জ্ঞান দেয় নাই তো আপনাকে। না দিছে আপনার সেই অক্ষর জ্ঞান, না দিছে কলম দিয়ে লিখতে পারবেন, না দিছে জবান দিয়ে আপনি বলতে পারবেন। আপনি আছেন এই এআই রে বলবেন, এআই দিয়ে এরকম একটা কার্টুন, একটা বিশ্রী ছবি এটা তৈরি করে দেবে, সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেবেন। খুব ভালো কাজ করে ফেলছেন একদম। খুব ভালো কাজ করছেন একদম। মানি জয় করে ফেলাইছেন আপনি একদম সবকিছু। ছোট ন্যারো মনের মন মানসিকতা। ছি! ধিক্কার জানাই এগুলোরে আমি। এগুলো যে দলেরই হোক আমি এগুলোরে ঘেন্না করি। কোন দলের প্রধানকে এভাবে পচানো যায় না। সে তো সম্মানিত ব্যক্তি। সে যে দলের হোক। সে একজন সম্মানিত ব্যক্তি। তাকে সম্মান করা উচিত। তার ভালোকে ভালো বলবেন, তার মন্দ কাজকে গঠনমূলকভাবে তাকে অবশ্যই সমালোচনা করবেন। আমরা তো করি, সবসময় সমালোচনা করি। করি না? এই যে কিছুক্ষণ আগেও তো বললাম যে জামাতের এই ভুলগুলো হচ্ছে। জামাত এই ভুল করতেছে, সেই ভুল করতেছে। জামাত মিডিয়া সেল তৈরি করছে না, কার টাকা পড়ছে ওনাদের নিয়ে কাজ করবে। এটা আমরা বলতেছি না? এখন গালাগালি করব? আচ্ছা অনেক কিছু বলে ফেললাম। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আপুরা ভাইয়েরা আপনারা উম যদি ভালো লাগে জানাবেন, কমেন্টস করে জানাবেন। আপনাদের মতামতগুলো জানাবেন। অবশ্যই লাইক দিবেন। যত লাইক দিবেন তত আমার ভিডিওটা মানুষের কাছে পৌঁছে দেবে। যারা নতুন, যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।